আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বিসিএস এর অনন্য আয়োজন বিসিএস 365 এ আপনারা পাবেন বাংলার একটি গুরুত্বপূর্ণ নোট, যেখানে পাবেন 250 টিরও বেশি প্রশ্ন এবং একটি বাংলার মডেল টেস্ট, যার মাধ্যমে আপনার বাংলার ভীতি দূর করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্রশ্নে। একটু ধৈর্য ধরে বসে পড়ুন। বিসিএস 365 চ্যানেলে যারা একদমই নতুন তারা চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটিতে ক্লিক করে নিন। তাহলে চলুন শুরু করি। বাংলা সাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? হাজার বছরেরও বেশি সময় ধরে। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? চর্যাপদ। কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম হয়? দশম শতকের মাঝামাঝি সময়ে। বাংলা সাহিত্যের জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? সংস্কৃত ভাষা। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ কোনটি? চর্যাপদ। চর্যাপদের রচনাকাল কোন সময়কাল? 950 থেকে 1200 সাল। বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে বা কোন সালে ঘটেছে? গদ্যের আবির্ভাব হয়েছে 1800 সালের পর থেকে। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোন রূপ ছিল বা কোন রূপে ছিল? হ্যাঁ, সেটা ছিল পদ্যরূপে। আর গদ্যরূপে শুরু হয় অষ্টাদশ শতকের পর থেকে। নৃতাত্ত্বিকদের মতে বাঙালির পূর্বপুরুষ কারা? সিংহলের বেড্ডারা। ভারত তীর্থ এটি কার লেখা কবিতা? রবি ঠাকুরের। বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? বেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য ও শক। মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে? দৌলত কাজী। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। সংস্কৃত ভাষার অপর নাম কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভাষা কি মেনে চলে? নিয়ম কানুন মেনে চলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? পালি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল? হ্যাঁ, পালি ও প্রাকৃত ভাষা ছিল। তারপরে কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? পালি ভাষায়। সন্ধ্যার কুহেলিকা কার পঙ্ক্তিতে ছড়ানো? সন্ধ্যার কুহেলিকা এটি চর্যাপদে ছড়ানো আছে, বা চর্যাপদেই পাওয়া যায় একমাত্র সন্ধ্যার কুহেলিকা। চর্যাপদের ভাষাকে কি নাম দেওয়া হয়েছে? সান্ধ্য বা আলো আঁধারির ভাষা। কোনোটা বোঝা যায় আবার কোনোটা বোঝা যায় না, তাই একে বলা হয় সান্ধ্য ভাষা বা আলো আঁধারির ভাষা। প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কি কি? প্রাচীন বাংলা ভাষার স্তর হচ্ছে মোট 3টি। বাংলা ভাষা বা সাহিত্যের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ব্যাপ্তিকাল কত কত? প্রাচীনকাল ছিল 950 থেকে 1200 সাল পর্যন্ত। মধ্যযুগ 1350 থেকে 1800। আর 1800 থেকে বর্তমানে হচ্ছে আধুনিক যুগ।
তার মধ্যে 1201 থেকে 1350 এই 150 বছর ছিল ডার্ক এজ বা অন্ধকার যুগ, যে যুগে তেমন কোনো বিশেষ সাহিত্য পাওয়া যায়নি। বাংলা, বঙ্গ, বাঙ্গালা নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল। বঙ্গ যোগ আল, বাঙাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? জমির আল, যাকে বলা হয় সীমানা বা বাঁধ থেকে। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? ষষ্ঠ থেকে সপ্তদশ শতকে। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? গৌড় জনপদের। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়? পুন্ড্র, গৌড় ও রাঢ়, এই তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? গৌড়াধিপতি বা গৌড়ের অধিপতি। গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল কোন জনপদ? বঙ্গ। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? বঙ্গ নামে। কত সালে ভারতবর্ষ ৩ খণ্ড হয়? ১৯৪৭ সালে। বাংলা সাহিত্যের ফসল শূন্য সময় কোনটি? ১২০০ থেকে ১৩৫০, যেটাকে বলা হয় ডার্ক এজ অথবা অন্ধকার যুগ। মধ্যযুগের প্রথম বা প্রধান কাব্যধারার নাম। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ ফসল বলা হয় বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদাবলীকে। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে গদ্য, কারণ 1800 সালের আগ পর্যন্ত ছিল পদ্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। রামরাম বসু কে ছিলেন? রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির সহযোগী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল, যেটি পেরিচাঁদ মিত্রের লেখা। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম? মেঘনাদবধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি? কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটির নাম কি? একে কি বলে সভ্যতা? বুড়ো শালিকের গারেরো। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্র্যাজেডি এসেছে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ কে আবিষ্কার করেন এবং কোত্থেকে আবিষ্কার করেন? চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। আবিষ্কার করেন পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম কি? দোহাকোষ ও ডাকার নব। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বদ্যগান ও দোহা বাংলা ও ইংরেজি কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় ১৯১৬ সালে। আর বাংলায় সেই সালটা ছিল ১৩২৩ সাল। বাংলা সাল থেকে ইংরেজি সালে এবং ইংরেজি সাল থেকে বাংলা সালে রূপান্তরিত করার জন্য আপনি একটি সূত্র মুখস্থ রাখতে পারেন, আর সেই সংখ্যাটা হচ্ছে ৫৯৩। আপনি ১৩২৩ সালের সাথে যদি ৫৯৩ যোগ করেন তাহলে আমরা পাবো ১৯১৬ সাল। আর এই ১৯১৬ সাল থেকে আমরা যখন ৫৯৩ বিয়োগ করব তখন পেয়ে যাব আমরা বাংলা সাল। তাহলে আপনি সংখ্যাটা মনে রাখতে পারেন ৫৯৩। বাংলা সালের সাথে ৫৯৩ যোগ করলে
আমরা পাবো ইংরেজি সাল, আর ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে আমরা পাবো বাংলা সাল। চর্যাপদ যে বাঙালির এ কথা প্রমাণ করে ছাড়েন কে? চর্যাপদ যে বাঙালি এ কথা প্রমাণ করে ছাড়েন সুনীত কুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙালির? বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, যেটি প্রকাশিত হয় 1926 সালে। চর্যাপদ কিসের সংকলন? চর্যাপদ কবিতা বা গানের সংকলন। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিল? 46টি। চর্যাপদের মোট কবি কতজন? 24 জন। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতারা কান্যপার অন্য নাম কি? কান্যপার অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য। চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? চর্যাপদের ঢংয়ে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবি ঠাকুর। 1800 শতকের আগে কবিতা গাওয়া হতো, কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? যেই কবিতাগুলো গাওয়া হতো সেই কবিতা পড়ার বস্তু হিসেবে দাঁড়ালো মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? সব্রিপা বা সব্রপা। কলকাতায় শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। কত সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল? 1854 সাল পর্যন্ত। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগের প্রধান হেড পণ্ডিত ছিলেন উইলিয়াম কেরি। এই কলেজে বাংলা গ্রন্থ রচনার সময়কাল ছিল 1801 থেকে 1815 সাল পর্যন্ত। বাংলা মুদ্রাক্ষর আবিষ্কার করেন কে? পঞ্চানন কর্মকার। শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয় 1800 সালে। উইলিয়াম কেরি কি কি গ্রন্থ রচনা করেছেন? কথোপকথন, যেটা 1801 সালে, ইতিহাসমালা, যেটা 1812 সালে। হরপ্রসাদ রায়ের রচনা কোনটি? পুরুষ পরীক্ষা। হরপ্রসাদ রায়ের রচনা পুরুষ পরীক্ষা। উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কি? ব্যক্তিগত জীবন দর্শন ও জীবন অনুভূতি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেটি প্রকাশিত হয়েছিল 1865 সালে। বাংলা সাহিত্যে কোনটিকে প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়? পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দোলাল। বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যে একমাত্র কাব্যধর্মী উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু। বাংলা সাহিত্যে প্রথম মুসলমান লেখক কর্তৃক রচিত উপন্যাস রত্নাবতী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। উপজাতিদের নিয়ে লেখা উপন্যাসের নাম হচ্ছে কর্ণফুলী। মধুসূদন দত্ত কবিতায় যে মাত্রা যোগ করতেন তা হচ্ছে অমিতাক্ষর ছন্দ। মুক্তক ছন্দের প্রবর্তক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। সনেট শব্দটির অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা। গীতি কবিতা হল কবির ব্যক্তিগত অনুভূতি।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। কোন কাব্যগ্রন্থ রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল? প্রলয় শিখা। কাজী নজরুল ইসলামের কোন কোন কাব্যগ্রন্থগুলো ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, যোগবাণী ও চন্দ্রবিন্দু। কবি নজরুলের অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়? ১৯২২ সালে। সনেটের জন্ম ইতালিতে। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। অনল প্রবাহ কাব্যের রচয়িতা হলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা কাব্যের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? গীতাঞ্জলি, যেটি ১৯১৩ সালে উনি পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। ময়নামতির চর এই কাব্যগ্রন্থটি লিখেছেন বন্দে আলী মিয়া। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি। নকশিকাঁথার মাঠ কাব্যটির রচয়িতা হচ্ছেন জসিমউদ্দিন। সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটির রচয়িতা জীবনানন্দ দাশ। বাল্মীকি রচনা করেছেন রামায়ণ, ব্যাসদেব, মহাভারত। মধুসূদন দত্তের রচনা মেঘনাদবধ কাব্য, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্তসংহার, এগুলো সবগুলোই হচ্ছে মহাকাব্য। রামায়ণ বাল্মীকি, মহাভারত ব্যাসদেব, মেঘনাদবধ মধুসূদন দত্ত, বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহাশ্মশান কায়কোবাদ, স্পেন বিজয় ইসমাইল হোসেন সিরাজী। ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগিরের লেখা। লাইলি মজনু সেগুলো হচ্ছে দৌলত উজির বাহারাম খান। এই সবগুলি হচ্ছে প্রণয় উপাখ্যান। ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগির, লাইলি মজনু লিখেছেন দৌলত উজির বাহারাম খান। মধুমালতী মোহাম্মদ কবির। বিদ্যাসুন্দর হানিফা কয়রাপরি, বিদ্যাসুন্দর হানিফা কয়রাপরি লিখেছেন সাবির খান। সাইফুল মুলক বদিউজ্জামান লিখেছেন দোনাগাজী চৌধুরী। সতী ময়না ও লোরচন্দ্রানী লিখেছেন দৌলত কাজী। পদ্মাবতী, যার আরেক নাম হচ্ছে হপ্তপয়কর, যেটা লিখেছেন আলাউল। চন্দ্রাবতী, এটি লিখেছেন কুরেশি মাগন ঠাকুর। কবিগানের মোট অংশ ৫টি। কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে পুরনো কবিওয়ালার নাম হচ্ছে গোজলাগুই। পুঁথি বা পুঁথি শব্দটির উৎপত্তি হয়েছে কোত্থেকে? পুস্তিকা থেকে। সাহেব শব্দের অর্থ হচ্ছে কবি। সাহেব কি ধরনের শব্দ? সাহেব হচ্ছে আরবি শব্দ। জয়গুণের পুঁথি লিখেছেন সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। বাংলা টপ্পা গানের জনক হচ্ছেন নিধু বাবু। মঙ্গল কাব্য কাকে বলা হয়? মঙ্গল কাব্য বলা হয় যে কাব্যে দেবতার আরাধনা, দেবতার মাহাত্ম্য, দেবতার কীর্তন করা হয় এবং যে কাব্য শ্রবণেও মঙ্গল হয়, বিপরীতে হয় অমঙ্গল। যে কাব্য মঙ্গলাধার, এমনকি ঘরে রাখলেও মঙ্গল হয়, তাকেই মঙ্গল কাব্য বলা হয়। যে কাব্যের মধ্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য, কীর্তন, যেটা শ্রবণেও মঙ্গল, যেটা বাসায় রাখলেও মঙ্গল, আর সেটা না রাখলে হয় অমঙ্গল,
তাকেই বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে তিনটি। মনসা মঙ্গলের আদি কবি বলা হয় কানাহরি দত্তকে। সাপের অধিষ্ঠাত্রী দেবী বলা হয় মনসাকে। মঙ্গল কাব্য আর কি নামে পরিচিত? পদ্মপুরাণ। চাঁদ সওদাগর কার ভক্ত ছিল? মহাজ্ঞানী দেবতা শিবের ভক্ত ছিল চাঁদ সওদাগর। লখাই বা লখিন্দর কে? তিনি হলেন শুনকা ও চাঁদ সওদাগরের পুত্র, যিনি ছিলেন বেহুলার স্বামী। মনসা দেবীকে আর কি নামে ডাকা হতো? কেতকা ও পদ্মাবতী। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র ছিল চাঁদ সওদাগর। বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন বা তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা ছিলেন বিজয়গুপ্ত। একটি মঙ্গল কাব্যে সাধারণত অংশ থাকে 5টি। মঙ্গল কাব্যের কবির সংখ্যা মোট 62 জন। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয় কবে? 1801 সাল থেকে। বাংলা গদ্য সাহিত্য কোন যুগে সমৃদ্ধি অর্জন করে? আধুনিক যুগে। আধুনিক যুগে বাংলা সাহিত্যের কোন কোন ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করেছে? গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প ও গদ্য কবিতা। বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে ব্রাহ্মণ, রোমান ক্যাথলিক সংবাদ। বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শনের রচয়িতা হচ্ছেন দোম আন্তোনিও। বাংলা সাহিত্যের যুগসমূহ সাধারণত প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল ছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগের প্রথম নিদর্শন বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি রচনা করেছিলেন বরুচণ্ডী দাস। অন্ধকার যুগকে ইউরোপের কোন যুগের সাথে তুলনা করা হয়? দ্য ডার্ক এজ। ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ শূন্য পুরাণ কার রচিত? শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত। হলায়ুদ মিশ্র কার কবি ছিলেন? হলায়ুদ মিশ্র ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন শাসনামলের? অন্ধকার যুগ ছিল সেন শাসনামলের। মধ্যযুগের প্রথম মুসলিম কবি রচিত ইউসুফ জুলেখা। অনুবাদ সাহিত্যের প্রথম কবি হচ্ছেন কীর্তিভাস। অনুবাদ সাহিত্যের সূচনা হয় 15 শতকের শেষার্ধে। মধ্যযুগের শেষ কবি বলা হয় ভারতচন্দ্র রায়গুণাকরকে। মধ্যযুগের পরিসরে সবচেয়ে বড় স্থান জুড়ে রয়েছে কোন কাব্য? মঙ্গল কাব্য। মধ্যযুগে কোন রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হতো? আরাকান রাজসভায়। কবিওয়ালাদের আবির্ভাব ঘটে কখন? 18 শতকের শেষ দিকে এবং 19 শতকের প্রথমার্ধে। কোন সময়কালকে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ বলা হয়? 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত। কানু ছাড়া গীত নাই কোন যুগে সত্য ছিল? মধ্যযুগে। কানু বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে। কানু ছাড়া গীত নাই। মধ্যযুগে এই জিনিসটা সত্য ছিল। প্রকৃতপক্ষে মধ্যযুগের অবসান ঘটে থাকে 1760 খ্রিস্টাব্দে। চণ্ডীদাস সমস্যা উদ্ভব হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কারের পর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি কোন ভঙ্গিতে রচিত? নাট্যগীতের ভঙ্গিতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মুখ্য চরিত্র কয়টি? 3টি। রাধা, কৃষ্ণ
ও বড়াই বা বড়াই। বরু চণ্ডীদাসের প্রকৃত নাম ছিল অনন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্রগুলোর প্রতীকী অর্থ কী ছিল? রাধা ছিল জীবাত্মা বা প্রাণীকুল, কৃষ্ণ ছিল পরমাত্মা বা ঈশ্বর, এবং বড়াই ছিল রাধা কৃষ্ণের প্রেমের দূতী বা মেসেঞ্জার অফ রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা বা আবিষ্কার করেন শ্রী বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়ের উপাধি ছিল দীপবল্লভ। বরু ও চণ্ডীদাস কি? বরু তার কৈলিক উপাধি এবং চণ্ডীদাস গুরু প্রদত্ত নাম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামটি প্রদান করেন শ্রী বসন্ত রঞ্জন রায়। সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি প্রকাশিত হয়েছিল? বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায়। কোথা হতে সম্পাদিত আকারে এটি প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বরু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয় 1340 সাল থেকে 1440 সালের মধ্যে। শ্রীকৃষ্ণ বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করেন? বাঁকুড়ার কাকিল্যা গ্রামের গোয়ালগড়ের চালার নিচ থেকে উদ্ধার করেছিলেন। এক অক্ষর না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন সেই শ্রী চৈতন্যদেব, যার নামে একটি যোগও আছে। শ্রী চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেবের বাল্যকাল বা বাল্য নাম কি ছিল? নিমাই। বাল্যকালে চৈতন্যদেবের নাম ছিল নিমাই। দেহবর্ণের জন্য তার নাম কি রাখা হয়? গোরা বা গৌরাঙ্গ। চৈতন্য চরিত্রামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ। ঘনাকে প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতিষী। ঘনা হচ্ছে প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতিষী। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয় ছড়াকে। ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয় 1923 সালে। ময়মনসিংহ গীতিকায় কোন ধরনের চরিত্র প্রাধান্য পেয়েছিল? নারী চরিত্র। দেওয়ানা মদিনা বা দেওয়ান মদিনা পালাটির রচয়িতা ছিলেন মনসুর বয়াতি। এবার একটু পরীক্ষা দিয়ে নিন। গৌরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা, এটি ছিল, একটু সময় দিচ্ছি ভাবার জন্য। হ্যাঁ, গৌরক্ষ বিজয় কাব্যটি ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। সেটা হচ্ছে যে ধর্মটা, সেই ধর্মের নাম হচ্ছে নাথ ধর্ম। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? হ্যাঁ, কান্নপা। তোফা, কাশিমের গল্প, এই কাব্যগুলো রচনা করেছিলেন, হ্যাঁ, আলাউল। পাখি সব করে রব রাতি পোহাইল, এই উক্তিটি কার? এই উক্তিটি আমাদের সবার পরিচিত মদন মোহন তর্কালঙ্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় সর্বপ্রথম কত সালে? 1910 সালে। কোনটি জসীমউদ্দীনের নাটক? জসীমউদ্দীনের নাটক। অপশনগুলো দেখে নিন। হ্যাঁ, জসীমউদ্দীনের নাটকের নাম হচ্ছে বেদের মেয়ে। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য ছিল পায়ের আওয়াজ পাওয়া যায়। শওকত উসমানের কোন উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক নয়? তাহলে দেখে নিন যে কোনগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় জননী, আর উপরের তিনটি জাহান্নাম হতে বিদায়,
দুই সৈনিক, জলাঙ্গি, এই তিনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হ্যাঁ, আপনারা এতক্ষণ ছিলেন বিসিএস 365 এর সাথে, যেখানে বিসিএস এর সবচেয়ে সাজানো গোছানো প্রশ্ন নিয়ে আপনাদের কাছে বিভিন্ন টিউটোরিয়াল প্রতিদিনই চলে আসে। সো আপনার এই চ্যানেলটিকে সাথী করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর দেখে নিন আমাদের সেই সুন্দর এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো, যেখানে ডাইজেস্ট সহ আপনি মডেল টেস্ট এবং সাবজেক্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার আছে, বিভিন্ন নোট আছে, বিভিন্ন শর্টকাট আছে। সো থাকুন আমাদের সাথে, থাকুন বিসিএস 365 এর সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে। অবশ্যই আমাদের পাশে থাকুন আর কমেন্টসে জানিয়ে দিন আপনার কোন ধরনের ভিডিও লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।